আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি পাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। চাংখারপুলে গণহত্যা ও শিক্ষার্থী আনাস হত্যায় ৮ জনের বিরুদ্ধে প্রসিকিউশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন, প্রধান অভিযুক্ত সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। শ্রমিকের ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ করে প্রধান উপদেষ্টার কাছে শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা, রিপোর্ট নিয়ে আগ্রহী আন্তর্জাতিক মহল। প্রয়োজনীয় সংস্কার ও ফ্যাসিস্টদের বিচারের আগে নির্বাচন নয় বলছে বাংলাদেশ খেলাফত মজলিস, কারো স্বৈরশাসক হওয়ার পথ রোধে ঐক্যমত্য কমিশনের আশ্বাস। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে গ্রেফতার ৩ জনের রিমান্ড, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শনাক্ত। ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যু, ১০০ বছরের মধ্যে কোন পোপকে ভ্যাটিকানের বাইরে সমাহিত করার সিদ্ধান্ত। এবং সিলেট টেস্টের দ্বিতীয় দিনে জিম্বাবুয়ের বিপক্ষে ৫৭ রানে পিছিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ, ১১তম বারের মতো মেহেদী মিরাজের ৫ উইকেট শিকার। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে ফ্রান্স ও কানাডার চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র দাঁড় কাঠ নির্বাচিত হওয়ার খবর। Inbuilt German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানের সময় ঢাকার চাংখারপুল এলাকায় মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর জমা দেয়া এই প্রতিবেদনটি জুলাই অগস্টের ঘটনায় কোনো মামলার প্রথম তদন্ত প্রতিবেদন। এতে অভিযুক্ত হয়েছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ সদস্য। বিস্তারিত জানাচ্ছেন পরাগ আজিম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেয়া এই তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আসামিরা ঢাকার চানখারপুল এলাকায় নিরস্ত্র ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী অস্ত্র দিয়ে ১০ম শ্রেণীর ছাত্র আনাস সহ ৬ জনকে গুলি করে হত্যা করে। তদন্তকালে পলাতক আসামি হাবিবুর রহমান সহ অন্য আসামিরা সরাসরি তত্ত্বাবধান ও অংশগ্রহণ, অধীনস্থদের নির্দেশ প্রদান, সহায়তা, হত্যাকাণ্ড সংঘটন, এমন অপরাধ থেকে বিরত না রাখা সহ বেশ কিছু মানবতা বিরোধী অপরাধ করেছেন। আসামিদের মধ্যে গ্রেপ্তার আছেন ৪ পুলিশ সদস্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুনর্গঠিত পর্যায়ের তদন্ত সংস্থা প্রথম মামলা হিসাবে চানখারপুলের এই ৬ জন বিপ্লবীর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে তদন্ত সেটি সম্পন্ন করেছেন, যারা সিনিয়র অফিসার তাদের নির্দেশ এবং যারা সরাসরি গুলি করে হত্যা করেছে তাদের ভিডিও সহ অন্যান্য প্রমাণাদিতে পাওয়া যাওয়ার কারণে এই ৮ জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। ডিএমপির কমিশনার হাবিবুর রহমান প্রধানমন্ত্রীর মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের যে হত্যা করার নির্দেশ, সেইটার আলোকে তিনি ওয়্যারলেস মেসেজে সমস্ত পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন সিআর অর্থাৎ চায়না রাইফেলের মাধ্যমে জুলাই বিপ্লবীদের হত্যা করার জন্য। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, প্রসিকিউশন থেকে ২-১ দিনের মধ্যে ফরমাল চার্জ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে। আমাদের পরবর্তী কয়েকদিন সময় লাগবে, সেই কয়েকদিনের মধ্যে ফরমাল চার্জ দাখিল করে আনুষ্ঠানিকভাবে এইটা তখন আমরা কোর্টে দাখিল করব, আনুষ্ঠানিকভাবে বিচারের যে যাত্রা সেটা শুরু হয়ে যাবে। তাজুল ইসলাম জানিয়েছেন, চানখারপুলের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক আইজিপি সহ আরও কয়েকজনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তবে তাদের বিরুদ্ধে সবগুলো মানবতা বিরোধী অপরাধ মিলিয়ে আলাদা তদন্ত প্রতিবেদন দাখিল হবে। জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় এই প্রথম পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দেওয়া হলো। প্রসিকিউশন বলছে, ফরমাল চার্জ গঠনের পর ট্রাইব্যুনালে আলোচিত এ মামলার বিচার কাজ শুরু হবে। পরাগ আজিম, চ্যানেল আই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা।
শ্রমিকের আইনি সুরক্ষা, ন্যূনতম জাতীয় মজুরি নির্ধারণ সহ সুপারিশগুলো প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন আকারে জমা দিয়েছে শ্রম সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, কাতার সফরে জ্বালানি ও শ্রমবাজার সহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারের আমিরের বৈঠক হবে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। পারস্য উপসাগরের দেশ কাতার। মাথাপিছু জিডিপির ভিত্তিতে কাতারের অর্থনীতি বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি। বিশ্বের তৃতীয় প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ দেশ কাতারে 4 দিনের সফরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। উদ্দেশ্য আর্থানা সামিট 2025-এ যোগ দেয়া হলেও অনেক গুরুত্বপূর্ণ ইস্যুতে কাতারের আমিরের সাথে তার আলোচনা হবে। স্যারের মূল যে প্রোগ্রাম সেটা হচ্ছে আর্থানা সম্মেলন। মূল আয়োজক কাতারের রয়্যাল ফ্যামিলি। এলএনজি ইম্পোর্টের একটা চুক্তি আছে, তো কাতারের সাথে আমাদের একটা লং টার্ম এই এনার্জির আলাপগুলো হবে। তাদের সাথে আমাদের ভিসা সংক্রান্ত কিছু আমরা আলাপ করব। কাতারের যারা লিডিং ইনভেস্টর তারা থাকবেন সেই সম্মেলনে। রোহিঙ্গা ক্রাইসিসের উপরে একটা বড় সম্মেলন আছে, চিফ অ্যাডভাইজার এটা নেতৃত্ব দিবেন। এই রোহিঙ্গা ক্রাইসিসের সাথে অনেকেই তো সম্পৃক্ত, যারা এটা নিয়ে কনসার্ন তাদের অনেকে থাকবেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে শ্রম সংস্কার কমিশন। পরে প্রতিবেদনের বিভিন্ন বিষয়ে কথা বলেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। আলোচনা করে দেখেছেন যে আমাদের দেশে 8 কোটি শ্রমজীবী মানুষ আছে, তাদের মধ্যে 85% মানুষ অর্থাৎ 7 কোটি শ্রমিকেরই কোনো আইনি সুরক্ষা নাই। জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণের একটা সুপারিশ ওনারা করেছেন। তথ্য ভান্ডার গঠন করার সুপারিশ কথা বলেছেন, যাতে শ্রমিকদের পরিচয়পত্র রাখা হয়, এটার কথা বলেছেন। এই মামলাগুলো আসলে প্রত্যাহার করার জন্য দ্রুত সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য ওনারা সুপারিশ করেছেন। শ্রমিকদের সংগঠন করার অধিকারটা যাতে আরো সহজ করা যায়, যৌন নিপীড়ন এবং সহিংসতা বিরোধী যাতে নীতিমালাটা প্রণয়ন করা হয়, কর্মপরিবেশে শ্রেণী, ক্ষমতায় তুমি ইত্যাদি সম্বোধন চর্চা বন্ধ করার একটা সুপারিশ করেছেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, শ্রম সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে দেশের পাশাপাশি আন্তর্জাতিক মহলেরও আগ্রহ রয়েছে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। নগর উন্নয়নে বাংলাদেশ চ্যালেঞ্জ মোকাবেলা করছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস বলেছেন, এজন্য আঞ্চলিক সহযোগিতা বাড়ানো ও টেকসই ভবিষ্যৎ গঠনে তরুণদের সম্ভাবনা কাজে লাগাতে হবে। তিনি আরও বলেন, কঠিন এক সময়ে বাংলাদেশে দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। মোস্তফা মল্লিকের আরেকটি রিপোর্ট। জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন স্ক্যাপের 81তম অধিবেশন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে। অধিবেশনে 53টি সদস্য রাষ্ট্র এবং 9টি সহযোগী সদস্য দেশ অংশ নিয়েছে। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। উদ্বোধনী অধিবেশনে প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস অনলাইনে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। কোন প্রেক্ষাপটে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার এসেছে উল্লেখ করে দেশের বর্তমান অবস্থা তুলে ধরেন তিনি। Following a mass uprising led by students, we inherited a devastated economy. গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে বাংলাদেশে ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার। আগের স্বৈরাচারকে বিদায় করে আমরা যখন সরকারে আসি তখন পেয়েছি একটা তছনছ অর্থনীতি। এরপর আমরা সংস্কার কাজে হাত দেই, অর্থনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করি। রেকর্ড পরিমাণ রেমিটেন্স আসছে বাংলাদেশে। সফল বিনিয়োগ সম্মেলন হয়েছে এখানে। অধ্যাপক ইউনূস বলেন, অধিক জনসংখ্যার দেশ বাংলাদেশ, তাই চ্যালেঞ্জও অনেক। বিশ্বের জনবহুল দেশ হচ্ছে বাংলাদেশ। নগর উন্নয়নের কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করছে দেশটি। জলবায়ু পরিবর্তন, অবকাঠামোগত সমস্যা এবং সামাজিক বৈষম্য এখানে তীব্র। বাংলাদেশে রয়েছে জলবায়ু সহনশীল নগর উন্নয়নের প্রতিশ্রুতি। আমরা অর্থ সম্পদের কেন্দ্রীয়করণ, বেকারত্বের অবসান চাচ্ছি। এক সপ্তাহের সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের গুরুত্বপূর্ণ অবদান ও অংশীদারিত্ব গড়ে তোলার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।
চীনের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবোর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা। গভর্নরকে তার প্রথমবারের মতো বাংলাদেশ সফরে স্বাগত জানিয়েছেন অধ্যাপক ইউনুস। দুদেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা তার সাম্প্রতিক চীন সফরের কথা উল্লেখ করে একে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বর্ণনা করেন। ইউনানের গভর্নর বলেন, এই সফরের লক্ষ্য দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা। ইউনান দক্ষিণ এশিয়ার জন্য চীনের উন্মুক্ত কেন্দ্র হিসেবে কাজ করতে প্রস্তুত। বাংলাদেশ খেলাফত মজলিস বলেছে, ফ্যাসিস্ট সরকারের বিচার ও প্রয়োজনীয় সংস্কারের আগে তারা কোনো নির্বাচন চায় না। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ। বৈঠকের আগে ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান আলী রিয়াজ বলেন, বিগত সরকারের মতো আর কোনো ফ্যাসিস্ট শাসক যাতে না আসে সেজন্য প্রয়োজনীয় সংস্কার করবে কমিশন। লায়লা নওশিনের রিপোর্ট। সংস্কার সুপারিশমালার ওপর রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের ধারাবাহিকতায় এবার বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে বৈঠক করল জাতীয় ঐকমত্য কমিশন। জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান আলী রিয়াজের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, সফররাজ হোসেন ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এখন আমাদের সামনে সুযোগ এসছে যেন আমরা সকলে মিলে এমন একটা ব্যবস্থা তৈরি করতে পারি, মানুষ যেন কথা বলতে পারেন, গুমের শিকার না হন, বিচার বহির্ভূত হত্যার শিকার না হন, অন্যায়ভাবে নির্যাতিত না হন, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, বিচার বিভাগ স্বাধীনভাবে প্রত্যেককে তাদের অধিকার সুরক্ষার ক্ষেত্রে সাহায্য করতে পারে। জাতীয় সংসদ ভবনে বৈঠক শেষে বাংলাদেশ খেলাফত মজলিস জানায়, সংস্কার কমিশনের 166টি প্রস্তাবের 147টিতেই একমত হলেও সংবিধানের মূলনীতি সহ কয়েকটি বিষয়ে তাদের দ্বিমত রয়েছে। বহুত্ববাদ এই শব্দটা একাত্মবাদের বিপরীত শব্দ বা প্রতিশব্দ। এর দ্বারা আল্লাহ যে এক, মানে এটার একটা বিরোধিতা বোঝা যায়। এজন্য আমরা সংবিধানের মূলনীতি থেকে এই বহুত্ববাদ শব্দটিকে বাদ দেওয়ার জন্য আমরা জোর প্রস্তাব করেছি। নির্বাচন নিয়েও নিজেদের অবস্থান জানায় বাংলাদেশ খেলাফত মজলিস। আমাদের দলের পক্ষ থেকে দাবি হলো যে প্রয়োজনীয় সংস্কার এবং এই পতিতদের বিচার ব্যবস্থা দৃশ্যমান একটা অবস্থায় পৌঁছার পরে জাতীয় নির্বাচন করা। রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের অংশ হিসেবে এখন পর্যন্ত 13টি রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্য কমিশনের বৈঠক হয়েছে। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। সংস্কার শেষে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে ইসলামী ঐক্যজোট। বিকেলে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করে দলের 5 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে দলের নেতারা বলেন, দলের পুনর্গঠন সম্পর্কে ইসিকে অবহিত করেছেন তারা। বলেন, অতীতের মতো কারচুপির নির্বাচন যেন না হয় সেজন্য সংস্কার জরুরি। রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় গ্রেফতার 3 জনের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সারোয়ার জানান, মোহাম্মদ আল কামাল শেখ ওরফে কামাল, আলভি হোসেন জুনায়েদ ও আল আমিন সানিকে গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর মহাকালী ওয়্যারলেস গেট ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয় বলেও জানান তিনি। 19 এপ্রিল সন্ধ্যায় ছুরিকাঘাতে নিহত হন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের 3য় বর্ষের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ। ওই দিন বিকেলে পারভেজ ও তার বন্ধুদের সাথে একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের কয়েকজন শিক্ষার্থীর বাকবিতণ্ডা হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হস্তক্ষেপে বিষয়টি সমাধান হয়। এর কয়েক ঘণ্টা পরই ছুরিকাঘাতে নিহত হন জাহিদুল। এ ঘটনায় সোভান নিয়াজ তুষার ও হৃদয় মিয়াজি সহ 8 জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও 20 থেকে 30 জনের বিরুদ্ধে মামলা করে তার পরিবার। রেলওয়ের অধীনে থাকা হাসপাতালগুলোতে সাধারণ মানুষও চিকিৎসা সেবা নিতে পারবেন। অবকাঠামো উন্নয়ন সহ অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানোর পর সবার জন্য হাসপাতালগুলো উন্মুক্ত করা হবে। স্বাস্থ্য খাতে যে 8000 চিকিৎসক ঘাটতি রয়েছে তা পূরণে বিশেষ পিসিএস এর মাধ্যমে সেপ্টেম্বরের মধ্যে 2000 চিকিৎসক নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। রফিকুল বাশারের রিপোর্ট। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও সৈয়দপুর সহ বিভিন্ন স্থানে রেলওয়ের অধীনে 10 হাসপাতালে
431টি বেড আছে। শুধু রেলওয়েতে কর্মরতরা সেখানে সেবা নিয়ে থাকেন, এর বেশিরভাগই ব্যবহার হয় না। এখন থেকে এসব হাসপাতাল বাংলাদেশ রেলওয়ে ও স্বাস্থ্যসেবা বিভাগ যৌথভাবে পরিচালনা করবে। সচিবালয়ে এ নিয়ে সমঝোতা স্মারক সই হয়েছে। স্বাস্থ্য খাতে বরাদ্দ কম, তবে দুর্নীতি আছে উল্লেখ করে রেলপথ উপদেষ্টা বলেন, বিদ্যমান অবকাঠামোর সর্বোত্তম ব্যবহার করে সেবা বাড়ানো হবে। দুর্নীতির কারণে স্বাস্থ্য খাতে ব্যয় বাড়ানো যাচ্ছে না, আবার বরাদ্দ বা বাড়ানো না কম থাকার কারণে স্বাস্থ্য সেবা দেওয়া যাচ্ছে না। যে বিদ্যমান যে অবকাঠামো আছে সেটার সর্বোত্তম ব্যবহার করা, তো এগুলোকে ব্যবহার করে যাতে আরো বেশি মানুষকে সেবা প্রদান করা যায়। চিকিৎসক ঘাটতি পূরণে বিশেষ বিসিএস এর মাধ্যমে সেপ্টেম্বরে 2000 চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা। ডাক্তারের অভাব আছে, নার্সের অভাব আছে, টেকনোলজিস্টের অভাব আছে। তো আমরা প্রায় 2000 ডাক্তারের স্পেশালি নেওয়ার কথা বলেছিলাম। সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে আমরা এই ডাক্তারগুলো পাবো, 2000 ডাক্তার পাবো। আমার এই মুহূর্তে 8000 ডাক্তার শর্ট আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে। তো কাজে আমি যদি বলি আমি কালকে থেকে এই দায়িত্ব নেব, এটা আসলে ওভাবে হয়তো আমাদের হবে না। সাধারণ মানুষের জন্য রেলওয়ে হাসপাতালগুলোর সেবা চালুর জন্য আগামী সপ্তাহে পর্যালোচনা শুরু হবে। তবে হাসপাতালে রেলওয়ের কর্মকর্তা কর্মচারীরা অগ্রাধিকার পাবেন। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। হজযাত্রীদের শতভাগ বাড়ি ভাড়া ও প্রায় 40,000 হজযাত্রীর ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ইমিগ্রেশন ও লাগেজ ব্যবস্থাপনায় যাতে কোনো সমস্যা না হয় সেজন্য সৌদি সরকারকে তাগিদ দিয়েছে পাসপোর্ট অধিদপ্তর। শাকের আদনানের রিপোর্ট। বাংলাদেশ থেকে এবার পবিত্র হজে যাচ্ছেন 87,100 জন। এর মধ্যে 77,100 জন শাহজালাল বিমানবন্দর ও বাকি 10,000 হজযাত্রী যাবেন চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর দিয়ে। সৌদি আরবে হজযাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে সৌদি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন ধর্ম মন্ত্রণালয় এবং পাসপোর্ট অধিদপ্তর সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, গত বছর প্রায় 100 খানেক লাগেজ নিয়ে জটিলতায় পড়েছিলেন হাজিরা। এবার সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা হযরত শাহজালাল বিমানবন্দর হয়ে যাবে তারা মক্কা রুট ইনিশিয়েটিভের আওতায় পড়বে, কিন্তু যারা আমাদের অন্যান্য বিমানবন্দর থেকে যাচ্ছে যে 10,000 তারা এটার আওতায় পড়বে না। তবে তারা এটা নিয়ে একটু কনসার্ন জানিয়েছেন। তারা বলেছেন আমরা যদি তাদেরকে বুঝিয়ে এটার আওতায় নিয়ে আসতে পারি তাহলে তারা বেনিফিটেড হবে। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে সৌদি আরবে বাড়ি ভাড়া ও হজযাত্রীদের ভিসা প্রক্রিয়া চলছে। 100 বেশি লাগেজ আসলে 100 কম হারিয়েছে, আর যেটা ডিসপ্লেস হয়েছিল তার সংখ্যা বেশি ছিল। এই জন্যই মানুষের এই কনসার্নটা, তো আমরা এটা যাতে কমিয়ে আনা যায় সেজন্য আমরা বলছি যে মক্কা এবং মদিনায় অন্তত দুইটা ড্রপিং পয়েন্ট যাতে তারা দেয়। আমাদের 100% হজযাত্রী বাড়ি ভাড়া সম্পন্ন হয়েছে। ভিসা প্রোগ্রেস ইনশাআল্লাহ অনেক ভালো। ভিসা ইতিমধ্যে প্রায় 40,000 মতো ভিসা হয়ে গেছে। এবছর বাংলাদেশ থেকে পবিত্র হজের প্রথম ফ্লাইট শুরু হচ্ছে 29 এপ্রিল। থ্যাংক ইউ। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। রবিবার ভ্যাটিকানের সেন্ট পিটার স্কোয়ারে ভক্তদের ইস্টার সানডের শুভেচ্ছা জানানোর পরদিনই কাসা সান্তা মার্তায় নিজ বাসভবনে ভ্যাটিকানের স্থানীয় সময় সকাল 7:35 তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল 88 বছর। ভ্যাটিকানের অন্যতম সেবক কার্ডিনাল ফারেল পোপের মৃত্যু সংবাদ ঘোষণা করেন। তিনি বলেন তার পুরো জীবন প্রভু এবং গির্জার জন্য নিবেদিত ছিল। পোপ ফ্রান্সিসের মৃত্যুর সংবাদ পেয়ে তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে সেন্ট পিটার স্কোয়ারে জড়ো হচ্ছেন ভক্তরা। বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে পোপকে রোমের সেন্ট মেরি মেজরের ব্যাসিলিকায় সমাহিত করা হবে। 100 বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো কোনো পোপকে ভ্যাটিকানের বাইরে সমাহিত করা হচ্ছে। পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিশ্ব নেতারা। শেখ হাসিনা সহ শেখ পরিবারের 10 সদস্যের জাতীয় পরিচয়পত্র লক করেছে নির্বাচন কমিশনের অধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। সোমবার ইসি সূত্রে এ তথ্য জানা যায়। শেখ হাসিনা ছাড়া তার পরিবারের আর যাদের এনআইডি লক করা হয়েছে তারা হলেন সজীব আহমেদ ওয়াজেদ, সাইমা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক,
শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক এবং তারিক আহমেদ সিদ্দিক। নথিপত্র অনুযায়ী গত 16 ফেব্রুয়ারি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবিরের মৌখিক নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। এবার রয়েছে বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্টের খবর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। 4 দিনের সফরে ভারতে গেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স। তার সফর সঙ্গী হয়েছেন স্ত্রী মার্কিন সেকেন্ড লেডি ভারতীয় বংশোদ্ভূত উষা ভ্যান্স, তাদের 3 সন্তান এবং মার্কিন প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে সফরের প্রথম দিনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন ভ্যান্স। যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক শক্তিশালী করা ও দুদেশের মধ্যে বাণিজ্য চুক্তি চূড়ান্তের বিষয়ে তাদের মধ্যে আলোচনা হতে পারে। অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক অগ্রাধিকার নিয়েও আলোচনা করবেন তারা। আলোচনায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্কর অংশ নেবেন। ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর এটি JD ভ্যান্সের প্রথম ভারত সফর। তার এই সফরে শুল্ক নিয়ে জটিলতা মিটতে পারে কিনা তা নিয়ে চলছে জল্পনা। এবার জানাবো নিটোল টাটা বিশেষ সংবাদ। বাংলাদেশি তরুণ চলচ্চিত্র নির্মাতা জায়েদ সিদ্দিকীর স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র দাঁড় কাক ছবিটি ফ্রান্স ও কানাডার চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতার জন্য আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে। এপ্রিলের শেষ সপ্তাহে এটি প্রদর্শিত হবে ফ্রান্সের 10ম টুলুজ ইন্ডিয়ান সিনেমা ফেস্টিভ্যাল এবং কানাডার 14তম সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মন্ট্রিয়ালে। খ্যাতিমান কথা সাহিত্যিক শহীদুল জহিরের ছোট গল্প থেকে অনুপ্রাণিত হয়ে দাঁড়কাক ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক জায়েদ সিদ্দিকী নিজে। দাঁড়কাকে পরিবারের অন্যান্য সদস্যদের উপর নির্ভরশীল একজন বয়স্ক মানুষের অস্তিত্ব সংকটের গল্প উঠে আসবে। এখন পর্যন্ত 10টি দেশের 16টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে দাঁড়কাক। এটি বাংলাদেশের 6ষ্ঠ হিল ফিল্ম ফেস্টিভ্যালের শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার এবং ভারতের 10ম সিমলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার জিতেছে। এবার জানাবো কৃষি সংবাদ। দেশের বড় ফসলের ভাণ্ডার হিসেবে পরিচিত কিশোরগঞ্জের হাওর অঞ্চলের বিস্তীর্ণ মাঠ জুড়ে সোনালী ধানের হাতছানি। হাওরের মাঠে এখন চলছে ধান কাটার ধুম। কাকডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন হাওরের কৃষক। ধানের দাম নিয়ে দুশ্চিন্তাও আছে তাদের। এবার জানাবো প্রকৃতি সংবাদ। নরসিংদীর পলাশে চায়নার প্রতিষ্ঠান জিন1 স্টোরেজ নামের অবৈধ ব্যাটারি কারখানা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। সকালে উপজেলার ফুলবাড়িয়া গ্রামে কারখানাটিতে অভিযান চালানো হয়। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, ব্যাটারি কারখানাটি দীর্ঘদিন ধরে ফসলি জমিসহ আশপাশের পরিবেশের ব্যাপক ক্ষতি করে আসছিল। প্রাণ প্রকৃতি রক্ষায় কারখানাটি স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে। অভিযানে নরসিংদী পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক কামরুজ্জামান সরকার, সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায়, পলাশ উপজেলা সহকারী কমিশনার AHM ফখরুল হোসাইন সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন। নবায়নযোগ্য জ্বালানি নিয়ে রিনিউয়েবল এনার্জি ফেস্ট 2025 ঘিরে বরিশালে সচেতনতামূলক র্যালি ও সংবাদ সম্মেলন হয়েছে। 23 ও 24 এপ্রিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট প্রাঙ্গণে এই উৎসব হবে। এ নিয়ে সংবাদ সম্মেলনে অংশ নেয় অ্যাকশন এইড বাংলাদেশ, বুয়েট ও জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশের সহযোগিতায় উন্নয়ন সংস্থা, প্রান্তজন, আভাস, আরোহী, বরিশাল বিভাগীয় পরিবেশ ও উন্নয়ন ফোরাম। এতে জলবায়ু সংকট মোকাবেলা ও শহর থেকে গ্রামে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগের দাবি জানানো হয়। এর আগে শহীদ মিনার থেকে সচেতনতামূলক র্যালি বের করা হয়।
এবার পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। কর ফাঁকির কারণে 2023 সালে আনুমানিক 2,26,236 কোটি টাকা রাজস্ব হারিয়েছে বাংলাদেশ, যার মধ্যে কর্পোরেট কর ফাঁকির পরিমাণই 1,13,118 কোটি টাকা। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির কর্পোরেট আয়কর সংস্কার ও কর ন্যায্যতার দৃষ্টিকোণ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। সিপিডি বলছে, উচ্চ কর হার, দুর্বল নজরদারি, জটিল আইন কানুন ও কর ব্যবস্থাপনায় ব্যাপক দুর্নীতি কর ফাঁকির মূল কারণ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি কর ব্যবস্থার ডিজিটাল অবকাঠামো উন্নয়ন ও নীতিগত সংস্কারের সুপারিশ করেছে সিপিডি। আমাদের স্টাডিতে এটাও বলা হয়েছে, কর হার কমিয়ে দিয়েও কর ন্যায্যতা বাস্তবায়ন করা সম্ভব যদি কিনা কর ফাঁকি রোধ করা যায়, যদি কিনা কর প্রশাসন ইমপ্রুভ করে, যদি কিনা করের যে ব্যয়, এই ব্যয়গুলো যদি যৌক্তিকভাবে কমিয়ে আনা হয় এবং যদি কিনা কর ভিত্তি বাড়ানো হয়। 2,30,000 কোটি টাকা 2023 সালে কর ফাঁকি আদায় করা যায়নি, শুধুমাত্র কর ফাঁকি, এবং এর বাইরে কর জালের বাইরেও তো বিপুল পরিমাণ রয়ে গিয়েছে যাদেরকে কর জালের ভিতরে আনাই যায়। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। জানাবো খেলার খবর। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। চাংখারপুলে গণহত্যা ও শিক্ষার্থী আনাস হত্যায় 8 জনের বিরুদ্ধে প্রসিকিউশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন। প্রধান অভিযুক্ত সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। শ্রমিকের ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ করে প্রধান উপদেষ্টার কাছে শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা। রিপোর্ট নিয়ে আগ্রহী আন্তর্জাতিক মহল। প্রয়োজনীয় সংস্কার ও ফ্যাসিস্টদের বিচারের আগে নির্বাচন নয় বলছে বাংলাদেশ খেলাফত মজলিস। কারো স্বৈরশাসক হওয়ার পথ রোধে ঐকমত্য কমিশনের আশ্বাস। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে গ্রেফতার 3 জনের রিমান্ড। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শনাক্ত। ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যু। 100 বছরের মধ্যে প্রথম কোন পোপকে ভ্যাটিকানের বাইরে সমাহিত করার সিদ্ধান্ত। এবং সিলেট টেস্টের দ্বিতীয় দিনে জিম্বাবুয়ের বিপক্ষে 57 রানে পিছিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। 11তম বারের মতো মেহেদী মিরাজের 5 উইকেট শিকার। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।